ঘরে বেলোয়ারি ঝাড় আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো বন্ধুরা, আমি নিপা, আপনারা দেখছেন জাহ্নবী। আপনাদের বলেছিলাম একটা স্পেশাল এপিসোড দেখাবো। অবশ্যই দেখুন, উত্তম কুমার চলে গেছেন আমাদেরকে ছেড়ে অনেক দিন হয়ে গেল, কিন্তু তার জন্মদিন বা তার প্রয়াণ দিবস দুটোতেই আমরা কিন্তু তাকে শ্রদ্ধা করি। এবং শুধু তাই নয়, ওই দিনটাই আমরা মনে রাখি এমন নয়, সারা বছরই মনে রাখি। তার গান মানে অবশ্যই হেমন্তের গলায় যে গানগুলো, সেই গানগুলো বিশেষ করে, তাছাড়াও মান্না দে রয়েছেন, কিশোর কুমার রয়েছেন, এদের প্রত্যেকের গান তার লিপে অবশ্যই খুবই মানে জনপ্রিয় হয়েছে। শ্যামল মিত্র রয়েছেন, এবং সব কিছু মিলিয়ে বলতে পারেন উত্তম কুমারের অনেক কিছুই আপনারা জানেন, এবং যেগুলো জানেন না হয়তো এমনও অনেক জিনিস আছে যেগুলো আজ আমি জানতে এসেছি, এবং এমন এক জায়গায় এসেছি যার সঙ্গে আপনাদেরকে আলাপ করিয়ে দেবো। আপনারা তাকে খুব ভালো মতন চেনেন। তিনি বর্তমানের সাংবাদিক ছিলেন, সুমন। আসুন তার সঙ্গে কথা বলি, তিনি জানাবেন উত্তম কুমার সম্বন্ধে আজকে কিছু কথা। উত্তম কুমারকে শ্রদ্ধা জানাচ্ছি। তবে তার আগে অবশ্যই বলবো, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আসুন চলে যাই সরাসরি দাদার সঙ্গে কথা বলি। নমস্কার দাদা। দাদা, তোমাকে আবার বেশ কয়েকদিন পরে দেখলাম। জাহ্নবী চ্যানেলে যারা দর্শকরা রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমার শুভেচ্ছা রইল। আর বিশেষ করে আজকের দিন 24শে জুলাই, আজকে মহানায়ক কুমারের চলে যাওয়ার দিন আর কি, মহাপ্রয়াণ। আমরা এই দিনটাকে খুবই শ্রদ্ধার সঙ্গে স্মরণ, যারা আমাদের নানা রকম ভাবে আপনাকে করেছেন, তারা প্রত্যেকের কথাই আমাদের পরে ব্যস্ততার মধ্যেও মনে আপনি তো এসবের মধ্যেই আছেন। তার কারণ এই তো কিছুদিন আগে, মানে আগের বছরই তো কোথায় বইমেলায় সুচিত্রা সেনের উপরে একটি বই মানে সুন্দর করে আবার পরিবর্তন করে যতটা আপনি লিখেছেন সেটা করেছি। অপূর্ব লেখা, অপূর্ব লেখা। মানে আমি সমস্ত দর্শকদের বলবো যে আপনারা যদি পারেন একবার সংগ্রহ করবেন দাদার লেখা বইটি, সত্যি অপূর্ব। আমার নিজের পড়া, এবং আমি যখন প্রয়োজন হয় তখন ওখান থেকে কিন্তু বেশ কিছু ইম্পোর্ট নিই। অবশ্যই দাদার নাম দিই, এটা স্বাভাবিক ব্যাপার, এটা সবাইকেই দিতে হয়। তো কিন্তু নিই ইম্পোর্ট। তো সেই জন্যই আজকে এসেছি দাদার সঙ্গে কথা বলে বলে। দাদা, সরাসরি চলে যাই উত্তম কুমার সম্বন্ধে, যেটা আপনি সুখী গৃহকোণে অনেক কিছু লিখেছেন, হ্যাঁ, যেগুলো মানুষ এখনো হয়তো জানে না, বা অনেকেই জানেন না, আমার দর্শকরা জানেন না। তো তাদেরকে জানানোর জন্য একটু যদি বলেন উত্তম কুমার। তার আগে আমি বলে নিই যে নিপা খুব ভালো কাজ করছে ওর চ্যানেল নিয়ে। গডলি গ্রেস বলে একটি চ্যানেল আছে, যেখানে ধর্মীয় সমস্ত কাজকর্ম নিয়ে প্রচুর নানা ধরনের ইনফরমেশন রয়েছে। বিভিন্ন জায়গার শিল্পীরা কিভাবে তাদের জীবন করছে, তাদের অবদান কি, সমস্ত কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে আলোচনা যে করা প্রয়োজন, সেটা দীপা যথেষ্ট দক্ষতার সঙ্গে করছে। ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনার জন্য। আমি সকলকেই বলবো যে চ্যানেল তো প্রচুর আছে, তার মধ্যে থেকে বেছে এই চ্যানেল কিছু দিতে পারে, এইসব চ্যানেল গুলো আপনারা দেখুন। তো আমার মনে হয় জানুন চ্যানেলটা আপনারা দেখো, আপনার ভালো লাগে। তখন আমি সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ি, আমি তখন হোস্টেলে থাকি। সেটা হচ্ছে লোয়ার সার্কুলার রোডের হোস্টেলটা, আচার্য বাবুজির সঙ্গে বসবো। তো আমাদের ওখানে খুব বড় করে সরস্বতী পুজো নাটক টাটক হয় খুব, সেই নাটকে আমি অভিনয় করেছি। তো আমাদের ওখান থেকে ময়রা স্ট্রিট, যেখানে বাবু থাকতেন, সেটা খুব দূরের পথ নয়। আমি গেছি ময়রা স্ট্রিটে, বাড়ি আমি আগে থেকেই চিনতাম। সেখানে গিয়ে নক করলে ভেতর থেকে মহিলা কণ্ঠের কণ্ঠ শুনলাম। কি ব্যাপার? বললাম যে আমরা সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র, 2-3 জন গিয়েছে, তো আমরা এসেছি একটু দেখা করার জন্য তোমাদের সঙ্গে। যদি
কি ব্যাপার, বলবে যে আমি বললাম যে না ব্যাপার কিছু নয়, আমরা একটু সরস্বতী পুজো করছি আমাদের হোস্টেলে, সেটা মানে ভালো হয়, পুজোটা ভালোভাবে করতে পারি। তো তখন ভেতর থেকে বলছে না চাঁদা টাদা আমরা দিতে পারবো না, চাঁদা টাদা এখন হবে না, পরে আপনি আসুন, পরে কথা বলা যাবে। সেটা মহিলা কমবে, সেটা ছিলেন সুপ্রিয়া দেবী। পরবর্তীকালে সুপ্রিয়া দেবীর সঙ্গে বিনোদীর সঙ্গে আমার অত্যন্ত নিবিড় সম্পর্ক হয়েছিল, যে আমাকে অত্যন্ত স্নেহ করতেন। আসলে এক একটা হয়তো উনি আমাকে চেনেন না, ওই আমি চিনি না, ওনাকে ছবিতে দেখেছি, পর্দায় দেখেছি, এইটুকু। তো তখন আমি ভেতর থেকে বললো যখন তখন আমাদেরকে বাধ্য হয়ে ফিরে আসতে হবে, তখন ভেতর থেকে একটা পুলিশ কণ্ঠ শুনলাম, দাঁড়াও কে কে এসেছে তাদেরকে দাঁড়াতে বলো, আপনার অবশ্যই চাঁদা দেবো, সরস্বতী পুজোর চাঁদা অবশ্যই দেবো বলে দরজা খুললেন। তখনই উনি দরজা খুললেন। তখন সেই সময়টা কিরকম হয়েছিল? ঘরোয়া পোশাক, আপনার উপলব্ধিটা কেমন হয়েছিল, কিরকম লেগেছিল? সত্যি ভালো উপলব্ধি। সুপ্রিয়া দেবীর পাশে দাঁড়িয়ে আছেন, সুপ্রিয়া দেবীর মুখটা একটু থমথমে, কারণ উনি না করেছিলেন যে উত্তম বাবু ওনার কথা না শুনে দরজা খুলে আমাদেরকে চাঁদা দিচ্ছেন, আমাদেরকে জিজ্ঞেস করছেন তোমরা কোথায় থাকো, কি কোন কলেজে, কলেজে তো শুনলেনি, মানে কোন ইয়ারে পড়ো, কি ব্যাপার, কিভাবে পুজো করছো ইত্যাদি জানতে চাইলেন। তো ওনাকে প্রণাম করলাম, প্রণাম করে সুপ্রিয়াদিকেও বিন্দুদিকেও প্রণাম করলাম, করে ওনাকে তো ইনভাইট কি করবো, যেতে পারবেন না এই দিনের মধ্যে। তো বললাম যে পুজো করছি, আপনাকে আমরা পরে প্রসাদ দেবো, আপনাকে বলা রইবে, যদি আপনি আসতে পারে খুশি হবে, হোস্টেলের ব্যাপার। তো যাই হোক, উনি আসতে পারেননি, সেটা ওনার ব্যক্তিগত কাজকর্মের জন্য আসতে পারেননি, সম্ভব নয়। তো এই হলো প্রথম ঘটনা। অর্থাৎ আমি বলতে চাইছি যে উত্তম কুমার মানুষ শুধু অভিনয়ের মধ্যে দিয়ে মহানায়ক ছিলেন না, তিনি তার কি বলবো, তার মানে ব্যক্তিগত যে সমস্ত সম্পর্ক মানুষের সঙ্গে উনি স্থাপন করেছেন, তা একটা অন্যরকম পর্যায়ে পৌঁছতো, যেটা আমাদের মধ্যে দিয়ে আমরা উপলব্ধি করতে পারলাম সেদিন। এখন 2 নম্বর হলো, সেই সময় যখন হোস্টেলে থাকতাম, আমাদেরই একজন পরিচিত একজন অরূপদা বলতাম, তার সঙ্গে ফিল্মের একটি যোগাযোগ ছিল, ছবি ডিরেকশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে কাজ করতো। একদিন তাকে ধরলাম যে ভাই আমাদেরকে শুটিং দেখাতে হতো। তো বলে শুটিং তোমার যেও না, লাগবে না, ও ভীষণ বোরিং, ভালো লাগবে না, তবু চলো না ঘুরে দেখে আসি। তো উনি বললেন যে ঠিক আছে, ওখানে শুটিং হচ্ছে একটা ইন্দুপুরি স্টুডিওতে, মানে এবং এরকম শুটিং দেখতে গিয়ে সত্যজিতের সঙ্গে আমার পরিচয় হয়েছে। পরিচয় হয়েছিল শুটিং দেখার কারণেই। তো তারপরে উত্তম কুমারের শুটিং দেখতে গেছি। ব্যাপারটা হলো কি, আমরা বেরিয়েছি দেখি একজন খুব মলিন বেশ বাস আর কি, মলিন মুখ এক ভদ্রলোক আর এক ভদ্র মহিলা, তারাও থেকে শুটিং জোন থেকে তারাও বেরিয়ে এলো। তো আমরা একটু সন্দেহ করি যে তারপরে ওরা এখানে ঠিক কি ব্যাপার কোথা থেকে এসছে, ওরা গ্রাম থেকে এসছে, মেয়ের বিয়ে, তুমুকে কিছু সাহায্য চাইতে এসেছেন, তুমুকে ওদেরকে সাহায্য করেওছে এবং উনি কথা দিয়েছেন এই প্রয়োজন করলে উনি আরো কিছু সাহায্য করবেন। তো এইটার আরেকটা রূপ আমি খুঁজে পেলাম সেদিন আর কি। উনি অত্যন্ত ওরা মনটা খুব বড় ছিল, তো বড় ছিল। আরেকটা ব্যাপার ছিল কি, উনি খুব মানে চট করে মানুষকে বিশ্বাস করে ফেলার জন্য ওনাকে ভুল বোঝানোর লোকের অভাব ছিল। তার জন্যই অনেক ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক টালমাটাল হয়েছিল। খুব পরিষ্কার কথা, একটা শিল্পী সত্তা তো ছিলই, একটা প্রচন্ড শিল্পী সত্তা ছিল, অভিমান ছিল, না পাওয়ার একটা হাহাকার ছিল, যেটাকে হাহাকার বলি। এই হাহাকারটা ওনাকে পুরো খেয়েছে দিনের পর দিন। না পাওয়া বলতে মানে কোন জায়গাটা বলছেন? না পাওয়া মানে ফ্যামিলির দিক থেকে উনি টোটালি, আচ্ছা মানে সাংসারিক দিক থেকে উনি অসুখী ছিলেন, টোটালি অসুখী ছিলেন। যে গৌরদেবীকে ভালোবেসে বিয়ে করেছিলেন, সেই গৌরদেবী অনেক ভুল বুঝলেন। তারপরে সুপ্রিয়া দেবীর সঙ্গে সুপ্রিয়া দেবীর প্রতিও তার কিছু দায়বদ্ধতা ছিল, যার জন্য উনি ইয়ে করলেন।
পরবর্তীকালে হেমন্ত বাবুর সঙ্গে মানে ভুল বোঝাবুঝি হলো যে হেমন্ত বাবু আমার কণ্ঠে এত হেমন্ত বাবুর এত গান উনি লিখ দিয়েছেন, সোনার গান, হ্যাঁ সমস্ত স্বর্ণকণ্ঠ হেমন্ত বাবু, স্বর্ণ অভিনয় উত্তম কুমারের, তো দুটো মিলেমিশে একটা অন্যরকম একটা জিনিস তৈরি হয়েছিল, একটা অমোঘ আকর্ষণ তৈরি হয়েছিল দর্শকদের মনে। সেটাই একদম। আর সব মিলিয়ে এমনটা হলো যে মানে ওই সবার এক ইয়েতেই বোধহয় ওনাকে চলে যেতে হলো, মানে আমার এখন এটাই মনে হচ্ছে যে মানে উনি কোনো দিক থেকেই ফুলফিল হয়নি ওনার। এটা হয়তো অনেকেই জানে যে উনি খুব স্বাস্থ্য সচেতন ছিলেন, শরীরচর্চা ছিলেন, উনি মর্নিং ওয়াক করতেন, উনি ভিক্টোরিয়ায় উনি হাঁটতেন, তারপরে উনি শহীদ ভগৎ সিং উদ্যান বেলডুই নার্সিংহোমে যে মৃত্যু পার্ক যেটাকে আমরা বলি, সেটা শহীদ ভগৎ সিং উদ্যান হয়েছে, তো সেখানে উনি প্রতিদিন 4টে নাগাদ উনি বেরিয়ে আসতেন, হেডফোন লাগিয়ে রাখতেন, হয়তো কোনো ডায়লগ শুনছেন বা কোনো গান শুনছেন যেখানে লিখ দিতে হবে, তো এইসব উনি হাঁটতে হাঁটতে মর্নিং ওয়াক করতে করতে প্র্যাকটিস করে নিয়েছেন। তো এবং সেই সময় অনেকেই উত্তম কুমারকে দেখার জন্য একটি ভোর রাতে এখানে ওই মানে এসে বসে থাকতেন। তো কি হলো, আবার ওনার যে গাড়িটা ছিল সেই গাড়িটা করে উনি আমাকে ময়দানে যেতেন, অনেক সময় গাড়িটা উনি একটা জায়গায় রেখে দিয়ে উনি হাঁটাহাঁটি করে চলে যেতেন। আবার অনেক ক্ষেত্রে কি হতো, উনি একদম বাড়ি থেকে ময়দা স্ট্রিট থেকে বেরিয়ে হাঁটতে 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 চলে যেতেন, তখন খুব কম রাস্তায়, তখন অনেক কম ছিল, শুনশান রাস্তাঘাট, ভোর বেলা, ভোর না তখন কি বলবো, মানে ভোর তো তখন 1 ঘন্টা দেরি আছে, 4টে বাজে, হেঁটে আবার ফিরে আসে। তো এই ছিল তার, উনি ব্যাডমিন্টন খেলতেন, সাঁতার কাটতেন, টেনিস খেলতেন, ঘোড়ায় চড়তেন, এগুলো সবই উনি তার শরীরচর্চার জন্য উনি করতেন। কিন্তু অদ্ভুত ব্যাপার আছে যে যিনি এত শরীরচর্চা করেছেন তিনি 54 বছর বয়সে চলে গেলেন। এটা কপালের ব্যাপার শুধু নয়, খাওয়া দাওয়ার ব্যাপার, ঝোল ঝাল দিয়ে দিয়ে একসময় প্রচুর উনি। সেই জন্য আমি জাহ্নবী চ্যানেলের দর্শকদের বলবো যে আপনারা এই স্বাস্থ্য সচেতন, ঝোল ঝাল মশলা খাবার যত কম খাওয়া যায়, যত পরিমাণে বর্জন করা যায় সেটাই ভালো। এবং উনি বাঁচলেন না, ওই মানে বাঁচলেন না। তাছাড়া ওনার আরেকটা ব্যাপার হলো কি, ওনার 3বার হার্ট অ্যাটাক, প্রথম হার্ট অ্যাটাকটা হলো সেটা হচ্ছে ছোট সিং মুলাকাত সেভাবে চললো না, ফ্লপ করলো, এই খবরটা পাওয়ার পরে ওনার খুব হার্ট অ্যাটাক হয়েছিল। সেকেন্ড হার্ট অ্যাটাক হলো উনি নকশালদের একটা ওনাকে নোট পাঠিয়ে তোমাকে মেরে ফেলবো, তাকে মেরে ফেলা হবে। কেন, কি ব্যাপার, উনি ময়দানে একবার উনি বেড়াতে গিয়ে দেখলেন একটি লোককে পিছমোড়া করে বেঁধে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে নকশালরা তাকে গুলি করে মারল। সেটা উনি ময়দানে হাঁটতে হাঁটতে উনি ওটা দেখেছিল, সেটা ওনার ট্রমার কারণ নিয়েছিল। এবং যারা নকশাল যারা ছিলেন গুলি করে, তারা চারু মজুমদারের জয়ধ্বনি দিতে দিতে তারা চলে গেছে, এবং সেটা ওরা তখন দূর থেকে দেখেছিল যে উত্তম কুমার ওটা দেখেছে, সবাই তো চেনে নাচেন, তখন অল্প অল্প ভোরের আলো ফুটেছে। আর এইটা দেখতে দেখতে উনি যে ট্রমার বলতে বললেন সেটা ওনার সেকেন্ড হার্ট অ্যাটাক হয়েছে। আর হার্ট অ্যাটাক হয়েছিল অববধূ সুন্দরীর সময়, শুটিং এর সময়। যেহেতু হার্ট অ্যাটাকের কথা আসছে যেহেতু বলে রাখছি যে এই হার্ট অ্যাটাকের যে অববধূ সুন্দরী যে শটটা দিচ্ছেন, উনি ওই সিঁড়ি দিয়ে নামছেন, সিঁড়ি দিয়ে নামতে নামতে উনি বলছেন যে ওনার ডায়লগটা বলছেন, তখন উনি বুকে হাত দিয়েছিলেন, ওই তখন মুখে সাবানের ফেনা ছিল, দাড়ি কাটতে কাটতে বেরিয়ে আসছেন, এরকম একটা সিকোয়েন্স ছিল। তখনই উনি বুকে একটু মানে এটা শর্টিং তো সিনেমায় তো দেখতে পারবো না, এটা শর্টিং বাইরে। আর সলিল দত্ত ছিলেন ডিরেক্টর, উনি পরিচয় করছিলেন সলিল দত্তের সঙ্গে উত্তম কুমার তো ভালো। তো সলিল দত্ত অনেকগুলো ছবিতে উনি অভিনয় করেছেন। সলিল দত্ত বলে, দাদা আপনি আজকে রেস্ট নিন, আগামীকাল বা 2-1 তখন উনি একটা কথা বলেছিলেন, দেখো আগেকাল যদি আমি না বাঁচি তখন আমি এটা কিভাবে শেষ করবো, এটা তো নিয়ে নেব, ফেলে রেখো না, কোনো কিছু ফেলে রাখা উচিত নয়। পার্টি ছিল, দেবেশ ঘোষ ওনার খুব বন্ধু ছিলেন, দেবেশ ঘোষের পার্টি ছিল। পার্টির পরে উনি বাড়িতে ফিরেছেন, আমার ওনার শেষের দিনটার কথা আমি আগে বলে নিচ্ছি।
সেটা হলো উনি বাড়ি ফিরেছেন, সেটা শুধু এরই বাড়িতে ছিলেন সেটা। এবং বংশী বলে উত্তম কুমারের এক ভদ্র কাকু আর কি, সে রান্না বান্না করতো, দেখাতে বাড়িটা আরো তামিল লোক ছিল, কিন্তু রাতের দিকে ও বংশী থাকতো। বংশী রান্না বান্না করেছে, খেয়েছে দিয়েছে, তাকে ওখানেও খেয়ে এসছেন উনি সেই পার্টিতে, দুদিন পার্টিতে খেয়ে এসছেন। খেয়ে এসে তারপরে রাত্রেবেলায় হঠাৎ করে প্রচন্ড বুকে ব্যথা এবং নাক দিয়ে রক্ত পড়ছে। তখন সঙ্গে সঙ্গে বংশী ডক্টর সুনীল সেনকে ফোন করলেন। সুনীল সেন সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই কাছাকাছি থাকতেন, উনি ডাক্তার সুনীল সেন চলে এলেন বাড়িতে মারাত্রিতে, বললেন এখনই নার্সিংহোমে ভর্তি করতে হবে। ভর্তি হলেন। ভর্তি হওয়ার পরে বাড়িতে লোককে খবর দেওয়া হলো, বাড়ির লোকেরা চলে এলো, বমি দেবী এলেন, চপলা দেবী এলেন, মরেন মা চপলা দেবী, পুরো মানে তরুণ কুমার কোমরে ছুটে এলেন। তো মোটামুটি ভোর রাতে ওনাকে ভর্তি করা হলো। তারপরে ডক্টর বক্সি ওনাকে অ্যাটেন্ড করতে পারেননি, কারণ ডক্টর বক্সির মেয়ে মালিনী সেই সময় হচকিনে আক্রান্ত। হচকিন হচ্ছে এক ধরনের ক্যান্সার। ওর অল্প বয়স, যেমন গ্রাজুয়েশন স্কুলে পড়ে, কত হবে হার্ডলি 14-15 বছর বয়স। উত্তম কুমার যেদিন চলে গেলেন ঠিক তার পরের দিনই ডক্টর বক্সি নিয়ে মারা গেলেন। তো যাই হোক, উত্তমকে ভর্তি করা হলো, তার চিকিৎসা শুরু হলো, নাক দিয়ে রক্ত পড়াটা সাময়িক বন্ধ হলো, অবস্থা একটু বেটার। বলে না যে প্রদীপ নিভে যাওয়ার আগে টপ করে একবার চলে ওঠে, ঠিক সেরকম প্রত্যেক মানুষের জীবনেই তাই হয়। উত্তম কুমারের জীবনে তাই হয়েছিল, মানে প্রদীপ নিভে যাওয়ার আগে টপ করে চলে ওঠে। সেভাবেই উনি একটু বেটার হয়েছিল, কিন্তু আবার ক্রমশ আরো ডাউন হতে আরম্ভ করলেন, মানে অবস্থা আরো খারাপ হতে আরম্ভ করলেন। ডক্টর সুনীল সেন এখন ব্যাপারটা হচ্ছে যে এখনকার অবস্থা হতো তাহলে কি হতো, বাইপাস করা হতো, কি অন্যরকম ট্রিটমেন্ট হতো, অ্যাঞ্জিওগ্রাম হতো, অ্যাঞ্জিওপ্লাস্টি হতো, তখন কোনো ব্যাপারই ছিল না, কোনো কিছুই ছিল না। এটা একটা কপালের ব্যাপার, তো তখন ছিল না। তো ওই যে হচ্ছে ইতিমধ্যে সবাই বাড়ি সবাই চলে এসছেন। তো চপলা দেবী দেখতে এসছেন, দেখে বাড়ি গেছেন, বাড়ি গিয়ে ঠাকুর ঘরে উনি বসে রয়েছেন, প্রার্থনা জানাচ্ছেন যাতে ছেলে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবে। এবং ডক্টর সুনীল সেনকে উত্তমবাবু তার দুটো হাত ধরে বলেছিলেন যে দাদা আপনি আমাকে এবারের মতো বাঁচিয়ে দিবেন, আমি আপনার কথার কোনোদিন অবাধ্য হব না, আপনি যা বলুন আমি তাই মেনে চলতে হবে, হ্যাঁ আমাকে একটু বাঁচিয়ে দিন বলে দুহাত এভাবে ধরে চেষ্টা করেছিলেন। তুমি চিন্তা করো না, আমি দেখছি কি তুমি বুঝে গিয়েছিলেন যে নাকি বাঁচানো খুব মুশকিল আছে। একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, আমার ওই প্রসঙ্গে আবার আসবো। তোমার শেষের 16-18 ঘন্টার কথায় আমি আসছি। তো চপলা দেবী উনি এতটাই শ্রদ্ধা করতেন, চাঁদপুরি চট্টোপাধ্যায় ওনার যে বাবা, ভীষণ ভয় করতে হ্যাঁ। এবং তোমার যখন মহারাষ্ট্রে থাকতেন মাঝখানে এই দেশ মুখার্জি রোডে বাড়ি ছেড়ে মধ্যে চলে গেলেন, মহারাষ্ট্রতেই থাকতেন। যখন প্রতিদিন যখন স্টুডিওতে যেতেন গাড়িটা নিয়ে ওই ওখানে এসে দাঁড়াতেন না, তার ভবানীপুরের বাড়ির তলা দাঁড়াতেন, থেকে বলতে মা আমি এসেছি, আমি শুটিং এ যাচ্ছি, তোমাকে প্রণাম করছি। তো মা করতে মানে রাস্তায় পড়ে না, ভেতরে একটা ওই উঠোন মতো আছে, ওখানে গিয়ে থাকো ওখানে দেখবে উঠোন মতো আছে, সেই উঠোনের মধ্যে উপর দিয়ে রেলিং আছে, উপরে 1 তলা 2 তলা 3 তলা এরকম সমস্ত আছে। 1 তলা তো উঠে পুজো হতো, তো ওখানে উনি উঠে মাকে বলতে মা আমি এসেছি, ওনার অসুবিধা হতো, সেই মা বেড়াতে চপলা দিয়ে আশীর্বাদ করতে, মায়ের আশীর্বাদ নিয়ে উনি শুটিং এ যেতেন। তার জন্যই ওনাকে বড় হতে শ্রদ্ধা দরকারি, বৃদ্ধাশ্রমে আমরা পাঠিয়ে দিই, এইগুলো করি, এতে কোনো রকম তার ইয়ে হয় না, হ্যাঁ এতে তার কোনো রকম ফল লাভ হয় না, বরঞ্চ উল্টো তার এফেক্ট পড়ে। হ্যাঁ, এবং পরে উনি শুটিং এ যেতে, শুটিং করে এরকম ওনার একটা রেগুলার একটা রুটিনের মধ্যে ছিল, ইট ওয়াজ হিজ রুটিন।
ডেইলি রুটিন। যখন যেতেন প্রতিদিনই যখন বম্বে যখন যেতেন বম্বে থেকে উনি ফোন করতেন, মাকে ফোন করতেন, গড়িদেবীকে জানিয়ে মায়ের অনুমতি দিয়ে উনি শুটিং করতে যেতেন। মায়ের আশীর্বাদ পেয়েছিলেন বলেই তিনি এত বড় হতে পেরেছিলেন, মহানায়ক হতে পেরেছিলেন। হ্যাঁ, যে কথা বলছিলাম যে নার্সিংহোমে গৌতমকে ডক্টর সুনীল সেন বললেন যে আমাদের রিভিউতে তো ইঞ্জেকশনটা নেই এবং কলকাতায় কোথায় অ্যাভেলেবেল আমার ঠিক আমি এই মুহূর্তে বলতে পারছি না, তো তুমি একটু খোঁজ করে ইঞ্জেকশনটা আনো, এটা প্রাণদায়ী ইঞ্জেকশন। তখন ওই ইঞ্জেকশনটা তো বিদেশে অ্যাভেলেবেল, কিন্তু বিদেশ থেকে আনানোর সময় নেই। ইঞ্জেকশনটা পুশ করতে হবে 2-3 ঘন্টার মধ্যে। ইঞ্জেকশন সারা কলকাতা খুঁজে, এটা গৌতমের মুখ থেকে আমার সময় কথাটা, সারা কলকাতা খুঁজে সেই ইঞ্জেকশন আর কোথাও পাওয়া গেল না, পাওয়া গেল অন্য প্রদেশ থেকে আমার কোনো ব্যাপারে না, বোম্বে থেকে না, দিল্লি থেকে, এখন আমার প্লেন আস্তে আস্তে তো টাইম নিয়ে যাবে। ওই ইঞ্জেকশনটা যদি দেওয়া হতো উত্তম কুমারকে কি বাঁচানো যেত? এটা একটা বিরাট কোশ্চেন মার্ক, জিজ্ঞাসা চিহ্ন একটা বিরাট। তবে সুনীল সেনের বক্তব্য ছিল যে হয়তো বাঁচানো যেত, কিন্তু ইঞ্জেকশনটা পাওয়া যায়নি। আমি খুব আশ্চর্য হয়ে যাই যে সেই সময় নহবত বলে একটা নাটক হচ্ছিল তোমার রাজবিহারীতে, ওখানে একটা নাটকের একটা জায়গা ছিল, নিয়মিত অভিনয় করছিল বৃহস্পতিবার। তখন আগেকার দিনে বৃহস্পতিবার, শনিবার, রোববার 3 দিন পর বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় শো ছিল। তো গুরুদা বললেন, মানে উত্তমবাবুকে বললেন যে আমি আজকে আর নাটকে অভিনয় করবো না, আমি তোর এখানে থাকবো, ওর কাছে থাকবো, যদি কোনো প্রয়োজন। তখন উত্তম কুমার বলেছিলেন যে না, তুমি অবশ্যই নাটক করবে, দ্য শো মাস্ট গো অন। তুই যেটা করছিস কাজের প্রতি উনি এতটাই যত্নশীল ছিলেন, উনি বলেছিলেন যে শো মাস্ট গো অন, এবং তুমি অবশ্যই তুমি নাটক করতে যাবে, অভিনয় করতে যাবে। তো উত্তম কুমারের বলাতে উনি নাটকটা করতে গিয়েছিলেন, অভিনয় করতে গিয়েছিলেন। লড়াইটা তো উনি আর করতে পারলেন না, 16 থেকে 18 ঘন্টা উনি লড়াই করেছিলেন, তারপর তুমি চলে গেলেন। চলে যাওয়াটা আমাদের কাছে খুব মর্মান্তিক, তার কারণ আমরা সত্যি কথা বলতে মানে আরো বেশ কিছু ইন্দ্রপতন যাকে বলা হয়, মানে উনি চলে যাওয়ার পর আর সেরকম ভাবে বোধহয় ভালো সিনেমা হয়েছে বলে আমার মনে হয় না, খুব কমই। হ্যাঁ, এখন ভালো সিনেমা হয়েছে, কিন্তু ঘরোয়া বাংলা ছবি আর কি, যেটা উনি থাকতে যেই স্বর্ণযুগটা ছিল, সেই যুগটা পুরো লেখকদের লেখা নিয়ে তো এখন ছবি হতো, এখন তো লেখকদের লেখা নিয়ে ছবি না। আরেকটা ব্যাপার কথা হলো যে একজনের চলে যাওয়ার পর এত বছর পরেও যে তাকে নিয়ে আমাদের ভাবনা চিন্তা এবং আমরা তাকে স্মরণ করি, এটাই তো সবথেকে বড় ব্যাপার। কম মানুষের জীবনে ঘটে, সত্যি তাই। কারণ তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি মানে ছোট বলতে নেই, সব মানুষের মধ্যে গুরু ভাবটা তার ছিল, তাকে সবাই গুরু বলে ডাকতো। এই যে তার ডাকটা, সেটাতে তিনি খুব পছন্দ করতেন এবং তিনি খুব ভালোবাসতেন যে তার ফ্যানদের, এবং হ্যাঁ সবাই এটাই ফলো করতো। সেই সময় আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়তাম। আচ্ছা, তো স্কুলে পড়তাম সেই সময়, তো তখন কথা শুনতাম, ভালো লাগতো। সেই সময় অ্যান্টনি ফিরিঙ্গি ছবিটা রিলিজ করেছে, যে আপনি এই প্রসঙ্গে একটা ঘটনার কথা জানিয়ে রাখি। উত্তম কুমার সেই সময় বম্বে, এবং নকশালরা যখন ওনাকে ভয় দেখিয়েছিল তাকে মেরে ফেলবে, সেই সময় নকশালরা কিন্তু ওই NT1 স্টুডিওর আশেপাশে ওনাকে নজর রাখতো। সেটা পুলিশ ওনাকে এসকর্ট করে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। পুলিশ পরবর্তীকালে বলেছিলেন আপনাকে এভাবে তো সবসময় এসকর্ট দিয়ে রাখা সম্ভব না, কখন কোথায় আপনি কি করে ফেলেন। তখন সুব্রত মুখার্জি সহায়তায় উনি বম্বে চলে গেলেন। চলে গেলেন এবং এই ব্যাপারে সুব্রত মুখার্জি আমাকে সাহায্য করেছিলেন। এবং
বম্বেতে গেছেন, বম্বেতে যুব গান দিয়ে মর্নিং ওয়াক করছেন, গানের মধ্যে সমস্ত ওয়াকম্যান লাগিয়ে এই গানটা আপনি শুনছেন। সেই সময় মানাদেও বেরিয়েছেন মর্নিং ওয়াকে, মানাদের সঙ্গে ওনার দেখা হয়েছে। কি কি উত্তম বাবু, আপনি এখানে এত সকালে কি ব্যাপার? না, মর্নিং ওয়াক করছি আর আপনার এই গানটা শুনছি, আপনাকে লিঙ্ক দিতে হবে। তো তাই, আচ্ছা, এই যে ডেডিকেশন, এই যে ডেডিকেশনটি ওনাকে এই উচ্চতায় পৌঁছে কথাও তাই। একদম একদম। সুচিত্রা সেন মানে ওই সময়টা একদম যেন এমন গেছে, এদিকে সুচিত্রা সেন, এদিকে মানে উত্তম কুমার, এদিকে সুপ্রিয়া দেবী এলেন, তারপরে এক এক করে সাবিত্রী, মাধবী, মানে কি ছিলেন না প্রত্যেকের সঙ্গে ক্লাস একটা ডিফারেন্স যেন, মানে প্রত্যেক আর্টিস্টের ক্লাস এবং মাসও তো ছিল, মাস দুটোই একসঙ্গে ছিল, অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এই লাল পাথর বলে একটা ছবি হয়েছিল, উত্তম কুমার অভিনয় করেছিলেন। তার হিন্দি লাল পাথর, বাংলা লাল পাথরের পরিচালক ছিলেন সুশীল মজুমদার। সুশীল মজুমদার ছিলেন হিন্দি এবং বাংলা দুটোই ডিরেক্টর ছিলেন। রাজকুমার তাতে উত্তম কুমারের চরিত্রটা করেছিলেন। রাজকুমার ইয়েকে বলেছিলেন, বিশুদাকে বলেছিলেন, আমি বিশ্বজিৎকে বলেছিলেন যে তুমি তো মাঝে মাঝে কলকাতায় যাও, গিয়ে বলো উত্তম বাবুকে যে উনি যা করেছেন তার 50 ভাগও আমি করতে পারি। রাজকুমারের মতো এত বড় একজন অভিনেতা, হিন্দি ছবি, স্মার্ট গাই একজন রাজকুমার, রেসপেক্টেড লোক ছিলেন, স্মার্ট অভিনেতা, খুব কম ছিল। তিনি অবধি বলছেন, স্বীকার করছেন যে উত্তম কুমার যে অভিনয় করেছেন লাল পাথরে, আমি হিন্দি লাল পাথরে তার 50 ভাগও অভিনয় করতে, 50% অভিনয় করতে পারি। এই গেল রাজকুমারের কথা। দিলীপ কুমারও অত্যন্ত মানে ইয়ে করেছিলেন, প্রশংসা করেছিলেন। কে করেন? অমিতাভ বচ্চন যখন কলকাতায় থাকতেন, চাকরি করতেন, সুজিতের উত্তমের ছবি দেখতেন, উত্তম কুমার সুজিতের সঙ্গে ছবি দেখতেন, বড় ছবি, লাখের পরের ছবি। তো অমিতাভ বচ্চনের মুখে রাজেশ খান্না ওই ইয়েটা করলেন, ছবিটা অমর প্রেম যেটা ছবিটা করলেন, বাংলা ছবি তোমার ইয়ের নিশিপদ্মে উত্তম কুমার যে অভিনয় করেছিলেন, তার আমি মানে 40% অভিনয় করতে পারিনি অমর প্রেমে। রাজেশ খান্নার নিজের বক্তব্য, রাজেশ খান্নার নিজের কথা স্বীকার করেছে, একথা অনেকেই স্বীকার করে গেছে কুমারের মতো। আবার এই উত্তম কুমারই তুমি ভেবে দেখো, মনমোহন দেশপ্রেমী ছবিতে উনি এমন একটা রোল করলেন যেটা করা উচিত হয়, কিন্তু করা ছিল না। উত্তম কুমার উনি চলে গেলেন, পরে ওনার দামি দিয়ে তৈরি অভিনয় হয়েছিল, চেষ্টা করা হয়েছিল তোমার দামি। এসব অনেক রকম মানে আপস এন্ড ডাউনস ওনার জীবনে হয়েছে। কম বয়সে চলে যাওয়াটা আমাদের কাছে খুব বেদনাদায়ক। এবং আতিথেয়তা নিয়ে একটা গল্প বলে শেষ করবো এবারে, যেটা হচ্ছে যে কিশোর কুমারের সঙ্গে উত্তম কুমার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। কিশোর কুমারের সঙ্গে কার সম্পর্ক ভালো ছিল না বলে কিশোর কুমার সম্পর্কে বলতে গেলে তো এবং সতীন্দ্রের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। এবং তোমার বিনোদী রান্না করতে কিশোর কুমার কলকাতায় এলে পাত পেরে খাওয়া হতো, যদি দিয়ে খাওয়া হতো বাড়িতে। উত্তম কুমার বসে আছে, কিশোর কুমার বসে আছে, বসে আছে, আমি অভিনয় জগতে ভালো রান্না করতেন। কিশোর কুমার কলকাতায় এগিয়ে বলতেন বিনোদী আপনার রান্না করতেন, বেনুদি না, বেনুদ কুমার রান্না। এসব অনেক ঘটনা ঘটেছে। আত্মীয়তা যে ঘটনাটা বলছিলাম, লখনৌতে একটা শুটিং চলছে তখন বাংলা ছবি। সেই সময় জুনিয়র আর্টিস্টরা তারা উত্তম কুমারকে ধরলেন, দাদা আমরা এখানে খাবো, মানে আপনার রুমে আমরা খাবো, কি খাওয়া যায় আমরা গিয়ে নিয়ে আসছি। তখন উত্তম কুমার বললেন, না আমি তোমাদের দাদা, তোমার যখন দাদা বলে আমাদের সম্মান করো, মানো, আমি নিজে যাবো। উনি নিজে জিপ গাড়ি চালিয়ে, নিজে ড্রাইভ করে উনি ওই যে পরোটা এবং কষা মাংস উনি লখনৌর একটা বিখ্যাত দোকান থেকে কিনে নিয়ে এসে আতিথেয়তার ব্যাপারটা উনি খুব ভালো জানতেন। এবং আসলে ওনার মনটা খুব সরল ছিল, সরল ছিল, সহজ স্বাভাবিক, সাদা সিধে টাইপের মানুষ ছিলেন, একদম নিপাট বাঙালি, ঘরোয়া বাঙালি ছিলেন। এই জন্যই ঘরোয়া রোলগুলো ঘরোয়া বাঙালিয়ানা। তখন ছিল আমরা একটা কথা বলতে যে আজকালকে ছবিতে বাঙালিয়ানা নেই। এই যে বাঙালিয়ানা ধরনের সমস্ত ছবি হয়ে গেছে একের পর এক, সেই সব ছবিতে ওনার অভিনয় তো বন্ধু হয়ে দেখেছি।
হ্যাঁ, হিন্দি ছবিতে উনি যে কটা কাজ করেছেন, অমানুষ সুপারি, আনন্দ আশ্রম, সেই অরা, সেই গ্ল্যামার, সেই হিন্দি বলো, হিন্দি অমর বলো, বাংলা অসাধারণ। সে তো গোল্ডেন জুবলি পরে, এটা তো প্ল্যাটিনাম জুবলি হয়ে গেছে। হল থেকে আর হাউসফুল নামছেই না। তো শক্তি সামন্তের মুখে আমার অনেক কথা শোনা উত্তম বাবুর সম্পর্কে, এটার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল উত্তম বাবুকে অত্যন্ত শ্রদ্ধা করতেন শক্তি সামন্ত। বিরাট বিবেকটা শক্তি সামন্ত ইয়ে করে ভাবলেন না, এই উত্তম কুমার এত বড় অভিনেতা, উনি এরকম মানে ফ্লপ ছবি দিয়ে উনি বম্বে থেকে যাবেন কেন? আমি একবার চেষ্টা করে দেখি যে ওনাকে সেই জায়গায় দাঁড়া করতে পারি কিনা। দাঁড়িয়ে গেল, আমার সুপার ডুপার হিট হলো, আশ্রমও ভালো চললো। তারপরে উনি একের পর এক ছবি করলেন, বম্বে উনি রাজ করতে আরম্ভ করলেন। কিন্তু আবার সেই কলকাতার টানে ফিরে এলেন। দু নৌকায় পা দিয়ে অনেকেই চলার চেষ্টা করেছিলেন, সম্ভব নয়, যে কোনো একটাকে বেছে নিতে হবে। মিঠুন চক্রবর্তী বোধহয় এমন একজন অভিনেতা যিনি দুটো দিক কিন্তু সামলে চলেছেন এবং এখনো চলছেন হয়তো। যাই হোক, আজকের দিনে এক্স্যাক্টলি প্রয়াণ দিবসে আর বিদায়ী আত্মার প্রতি আমি শ্রদ্ধাই। জানি না উনি নতুন কোনো জীবন দিয়েছেন কিনা, সেখানে উঠছেন নাকি উনি ঈশ্বরের পাদপদ্মে উনি নিজেকে সমর্পণ করে উনি এগিয়ে গেছেন। ওনার হয়তো সবাই রিবার্থ হবে না, রিবর্ন হবে না, ওরা নতুন করে জন্মলাভনী করবেন না। যাই হোক না কেন, তবে আমার একটা দিকে মনে হয় এই একটাই কথা, এই বিষয় যেটা আপনি বলছেন যে রিবর্ন, পুনর্জন্ম, শুনেছি আত্মার কোনোদিন বিনাশ হয় না, আত্মা অবিনশ্বর থাকে। সেই হিসেবে হয়তো উনি জন্ম নিয়েছেন অন্য কোথাও, কিন্তু যদি জন্মও নিয়ে থাকেন, আমি মনে করব উনি এত ভালো কাজ করে গেছেন, আর মানে প্রত্যেকটা মানুষের জন্য এত উপকার করেছেন, প্রত্যেকটা মানুষের একটা ভালোর ফল উনি ডান হাত দিয়ে কাউকে কিছু দিয়ে বাঁ হাত জানতে পারেন। এক্স্যাক্টলি, এটা তো মানে আরতি মুখোপাধ্যায় বলেছিলেন। এখন অনেকেই পাবলিসিটির জন্য বলে, ছবি ফটোগ্রাফারকে ডাকে, সাংবাদিককে ডাকে, আমি আমার নিজের জীবনের ঘটনা ঘটেছে। হ্যাঁ, একদিন বলেছিলেন আমাকে, খুব বড় নায়িকা বাংলা ছবি, কে বলেছিল, দাদা আমি এখানে নতুন জায়গায় কি শাড়ি বিতরণ করছি না কি করছি, ফটোগ্রাফারকে পাঠান। এই এরকম অবস্থা, জীবন ওনাকে তাড়িয়ে ফিরেছে। হ্যাঁ, যে ওনাকে ওনার সুনামটাকে বজায় রাখতো, যে সুনামের উনি অধিকারী, যে জায়গায় উনি পৌঁছেছেন, যে হাইটে উনি পৌঁছেছেন, হাইটটাকে ঠিক রাখবো, সেই উচ্চতাকে ঠিক রাখবো, উচ্চতাকে নামিয়ে না চলবে না, বরাবর উনি করে এবং রোমান্টিক নায়ক হিসেবে তো অবিসংবাদী নায়ক, এরকম নায়ক আর আসবে কিনা বাংলা ছবিতে খুব মুশকিল। এক নম্বর। 2 নম্বর হলো বিদেশেও যখন উনি গিয়েছেন, বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিদেশের মানুষ ওনাকে দেখে তুলে করতে না, প্রচুর ভক্ত ছিলেন, $1 মিলিয়ন স্মাইল, ওনারও তাই ছিল, স্টেশনেরও তাই ছিল। তো কতবার আমাকে বলেছে যে সুইট স্টেশনে হাসি, আমার তোমার হাসিটা খুব সুন্দর। দেখা আমাকে একবার বলেছিলেন যে উত্তম বাবুকে আমার এই জন্যই ভালো লাগে যে উনি সুপ্রিয়া দেবীকে উনি প্রোটেকশন দিয়েছিলেন, সুপ্রিয়া দেবীর থেকে মুখ ফিরিয়ে উনি নেননি। এই ওনার দায়বদ্ধতা, ওনার যে একটা ওই দাদা সুলভ ব্যাপার, ওনার যে একটা মানে একটা কেয়ারিং ব্যাপার বলতে চাইছি, এই কেয়ারিং ব্যাপারটা উনি সর্বত্র সবার ক্ষেত্রে উনি ইকুয়ালি পিলিয়ে গিয়েছে। সেটাই তার প্রতি আমার শ্রদ্ধা, তার প্রতি আমার ভালোবাসা, তার প্রতি আমার ভক্তি, যাই বলো না কেন। এবং শুধু আমার নয়, বাঙালির বিশুদার সঙ্গে মাঝে মাঝে কথা, বিশুদ্ধির চট্টোপাধ্যায়, উত্তম কুমারের কথা বলতে আরম্ভ করে শেষ করে রাজকাব্যরাও আমরা বলেছি উত্তম বাবু গ্রেট মানে অ্যাক্টর, জিনিয়াস। দিলীপ কুমারের কথা বললাম, দিলীপ কুমার বম্বেতে যাদের যাদের সঙ্গে দেখা হয়েছে, কত সুন্দর দেখতে ছিলেন, তাই না? অপূর্ব দেখতে ছিলেন, মানে অত্যন্ত ভালো। আর বিশ্বজিতের সঙ্গে উত্তম কুমারের একটা খুব সুন্দর মিল ছিল, মানে দুই ভাই যে সিনেমাটা করছিল, তাতেও যেন মনে হচ্ছিল সত্যিই দুই ভাই। এবং বিশ্বজিৎই একমাত্র যে উত্তম কুমারকে বলেছিলেন, দাদা তুমি এটা ভুল করছো। সংগ্রাম ছবিতে রাজেন্দ্র কুমারের রোলটা উত্তম কুমার পেয়েছিলেন, তোমাকে ভুল বুঝিয়ে বলা হলো না, তুমি এই রোলটা করো না, রাজ কাপুর তোমাকে মানে নিচ্ছে, তুমি কিন্তু একদম
তোমাকে একদম শেষ করে দেবে হিন্দি ছবি তার হ্যাঁ তখন বিশ্বজিৎ উত্তম কুমার বলেছিলেন যে তুমি অন্য ছবি উল্টোপাল্টা ছবিগুলো করলে হিন্দি ছবি তুমি সঙ্গমটা করলে না অন্যর কথা শুনে এই বললাম না উনি খুব বিশ্বাস করতেন মানুষকে বিশ্বাসের করে ওনার জীবনে অনেক উনি ঠুকেছেন আর কি রাজ কাপুর নিজের ছবিটাকে কেন নষ্ট করবেন স্বাভাবিক কথা দেখো ছবি কি সুপার টুপার হিট সঙ্গম ছবি কুমার কোথায় গেলেন সঙ্গম করে যদি উত্তীমবাবু করতেন তাহলে ওনার হিন্দি ছবিতে ওনার সেই জায়গা তৈরি হয়ে গেল সরলতা ঔদার্য এইসব গুলো উত্তম কুমারের বরাবর ছিল এবং এটার জন্যই ওনাকে প্রচুর জীবনের দাম দিয়ে যেতে আজকে এখানে আমাদের শেষ করতে হচ্ছে কারণ কেমন লাগলো কি ব্যাপার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো ভালো কাজ করছি আপনারা প্রমোট করুন সেই দর্শকদের কাছে আমার এই হচ্ছে আবেদন এই দৌড়াত করে যাবে আবেদন অনেক 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 ধন্যবাদ দাদা আসলে সত্যি কথা বলতে আপনাদের জন্যই কিন্তু আমার অনেক কষ্ট করে অনেক রকম ভাবে চেষ্টা করা যে আপনাদেরকে যাতে ভালো কিছু দেখাতে পারি কেননা ইউটিউবে অনেক চ্যানেল আছে অনেকেই অনেক কাজ করছেন ভালো কাজও করছেন কিন্তু এমন কাজ আমি করতে চাই না যে কাজটা দেখলে মনে হবে যে সেটা দেখার মতন নয় তো কাজেই সেই জন্যই বলবো যে এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন সদস্য হয়ে যান সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন যাতে আপনি নোটিফিকেশনটা পান কারণ সবসময় তো সবাইকে শেয়ার করা সম্ভব হয় না এবং আমি জানিও না সবাইকে আমার অনেক সাবস্ক্রাইবার আছেন যাদেরকে আমি মানে প্রণাম জানাই যে তাদেরকে আমি চিনি না জানি না অথচ নিজেরা সাবস্ক্রাইব করেছেন তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ আর সত্যি সুমনদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানেই পরের দিন আবার আসছি আবার অন্যরকম করে ভিডিও নিয়ে নমস্কার বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই তুমি আছো ঘুমো ঘুরে আমি চলে যাই